ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেল উইথ স্বাগতা। যখনই কোথাও বেড়াতে যাবার প্রসঙ্গ ওঠে তখনই জঙ্গলে যাব, পাহাড়ে যাব নাকি সমুদ্রে যাব, এই নিয়ে আমাদের মনে কিন্তু একটা কনফিউশন চলতেই থাকে। আর যদি এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যায় যেখানে পাহাড়, সমুদ্র, জঙ্গল সব কিছু পাবো, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব যেখানে গেলে কিন্তু পাহাড়, সমুদ্র, তার সাথে ছোটোখাটো জঙ্গলের ফিলিংস আপনারা কিন্তু পাবেন। জানতে ইচ্ছে করছে কোথায় জায়গাটা? তাহলে আজকে এই ভিডিওতে শেষ অবধি আমার সাথে থাকুন। আমি স্বাগতা, আপনাদেরকে ঘুরে দেখাবো দারুণ একটা জায়গা। আমার চ্যানেলে ভাইজ্যাকের পূর্বে 3টে ভিডিও এবং আজকের থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আমরা আজকে কথা বলবো আমাদের ভাইজ্যাক ভ্রমণের 4র্থ এবং 5ম দিনের সমস্ত ঘুরে দেখার জায়গাগুলি নিয়ে। ভাইজ্যাকে 4th এবং 5th ডেতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম এবং সেই ভ্রমণ সম্পূর্ণ করতে কোথায় আমাদের কত কি খরচা পড়লো, সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা ভাইজ্যাকে আজকে আমাদের ডে 4 সকালবেলা জোম্যাটো থ্রু দিয়ে আমরা ব্রেকফাস্ট আনিয়ে নিলাম। দেখুন, মশালা ডোসা, তার সাথে সব রকম চাটনি প্যাকিং করে দিয়ে দিয়েছে। 2টো মশালা ডোসা নিয়েছি আর ইডলি নিয়েছি। তো এই যে একটা খুলছি, হ্যাঁ ইডলি এরকম দিচ্ছে আর মশালা ডোসাটা এইরকম দিয়েছে। এখানে প্যাকিং করে সুন্দর করে দিয়ে দেয়। জোম্যাটো সব জায়গায় অ্যাভেলেবেল। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলে কিন্তু খাবারের প্রাইস খুব একটা রিজনেবল নয়, অনেকটাই বেশি। সেই তুলনায় জোম্যাটোতে আদার্স আশেপাশের আরও ভালো ভালো জায়গা থেকে আসছে খাবার অনেকটা সস্তা পড়ছে, তাই আমরা জোম্যাটোটাকে এবার বেছে নিয়েছি। এই হলো টেস্টি টেস্টি ইডলি, মশালা ডোসা, তার সাথে নানা রকম সব এদের সাউথ ইন্ডিয়ান চাটনি বাটনি দিয়েছে। চলুন আপনাদের সাথে আমরা ভাইজ্যাকে কেজিবি কুল রিভার নামে যে হোটেলটিতে ছিলাম তার কিছু গ্লিম্পস শেয়ার করি। এই হোটেলটি ভাইজ্যাক বা বিশাখাপট্টনম স্টেশন থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং হোটেলের রুমগুলি সত্যি প্রিমিয়াম। হোটেলের রুমের ভিডিও আমার আগের ব্লগে পেয়ে যাবেন। এছাড়া এই হোটেলের সাথে কিন্তু ডেলিশ নামে একটি রেস্টুরেন্ট অ্যাটাচড আছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে কিন্তু রুম সার্ভিস পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই ডেলিশ এক্সপ্রেস নামক রেস্টুরেন্টের কিন্তু খাবারের প্রাইস অনেকটাই হাই। ভাইজ্যাকের কেজিবি কুল রিভার, এখান দিয়ে আমরা এন্ট্রেন্স করছি। এই যে এখানে মেন এন্ট্রেন্স, স্লাইডিং দিয়ে আমরা ঢুকছি। ঢুকে দেখুন কি সুন্দর ডেকোরেশন করা আছে, বুদ্ধের মূর্তি দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে। তার সাথে এইখানে ওনাদের যে পূজিত হন যে ঈশ্বর, যতদূর সম্ভব তিরুপতি বালাজি, সেই মূর্তি সুন্দর করে রাখা। তার সাথে এইখানে লিফট অ্যাভেলেবেল আছে। আর এইটা হলো রিসেপশন এরিয়া। এখানে বসার ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। যখন আপনারা চাইবেন, যদি চেক ইনের টাইমে বসার প্রয়োজন হয়, আরামসে এখানে বসে যাবেন। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের ডে 4-এর জার্নির উদ্দেশ্যে। সেই দিনে যাওয়ার জন্য আমরা একটি ওলা ক্যাব বুক করি। আমরা কিন্তু প্রথমে অটোর জন্য ট্রাই করেছিলাম, কিন্তু কোনো অটো অত লং ডিস্টেন্স জার্নির জন্য রেডি ছিল না। তাছাড়াও হিমাচলম টেম্পল এবং ইয়ারাডা বিচ, সেই দিনে আমাদের এই দুটি গন্তব্যে যাওয়ার যে রাস্তা সেটি কিন্তু অটো করে যাওয়ার জন্য একেবারেই পারফেক্ট নয়। তাই আমরা ওলা ক্যাব চুজ করেছিলাম সেই দিনের যাত্রার বাহন হিসাবে। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের ওপরে কিন্তু হিমাচলম টেম্পল অবস্থিত।
মন্দিরের সামনে বেশ বড় পার্কিং এরিয়া, সেইখানেই আমাদের গাড়ি পার্কিং করা হলো এবং সেইখানে আমরা গাড়িতেই নিজেদের জুতো খুলে রাখি। যদিও হয়তো মন্দির চত্বরে জুতো খোলার জায়গা ছিল, কিন্তু কিছুটা ভিড় এড়ানোর জন্যই আমরা সেইখানে না খুলে গাড়িতেই জুতো খুলে গিয়েছিলাম। মন্দিরটি অপূর্ব সুন্দর একটি মন্দির। আমরা এসেছি সীমাচলম টেম্পল। সীমাচলম টেম্পলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া মানে দর্শন করা হয়ে গেছে। এখানে পুজো দেওয়া যায় না। দর্শনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। 300 টাকার লাইন আছে, 100 টাকার লাইন আছে, আর ফ্রি জেনারেল লাইন আছে। ফ্রি জেনারেল লাইনটা আমাদের বললে 1 ঘন্টা ওয়েটিং টাইম আছে, আমরা ওইদিকে যাইনি সেই জন্য। আর 100 টাকার লাইনটায় গর্ভগৃহে ঢুকতে দেয় না। 300 টাকার লাইনটা গর্ভগৃহে ঢুকতে দেয়, তাই আমরা 300 টাকার লাইনে গিয়ে একদম সামনে থেকে মানে লিটারালি ঠাকুরকে ছুঁয়ে ঠাকুরকে দর্শন করে এলাম। ভীষণ ভালো লাগলো, একটা সোনার মুকুট সবার মাথায় দিয়ে দিল, ওটা আরও ভালো লাগলো। দারুণ টিকিট, তার সাউথ ইন্ডিয়ার টেম্পলগুলো খুব সুন্দর, ভেরি নাইস। এরপর আমরা আমাদের সেই দিনে দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করি। সীমাচলম টেম্পল থেকে ইয়ারাডা বিচের রাস্তা কিন্তু বেশ অনেকটা দূরত্ব। ইয়ারাডা বিচ আসলে ভাইজ্যাকের সাউথের দিকের লাস্ট বিচ, তাই এই বিচটায় যেতে কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিল। আমি আছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম শহরে ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচ হলো এইখানকার বিশাখাপট্টনমের সাউথের দিকের লাস্ট বিচ। তো এইটা বেশ অনেকটা দূরত্ব, আর আমরা চেষ্টা করেছিলাম যে অটো করে আসতে, কিন্তু এখানে কিন্তু অটো আসে না। সবসময় গাড়ি 4 চাকা, 4 হুইলারই সবচেয়ে ভালো অপশান হবে। তো আপনাদেরকে আমি সেই ক্ষেত্রে বলে রাখছি, অনেকেই হয়তো অটো করে আসে বা অনেকে ভিডিও দেখে থাকবেন যেখানে অটো করে আসছে, কিন্তু অটো করে আসাটা একটু রিস্ক হয়ে যাবে। চেষ্টা করবেন অটো করে না আসতে, গাড়ি হচ্ছে বেস্ট অপশান। তো আমরা এখন এসছি, এখন আমার ঘড়িতে বাজছে 3:45। আমি প্রথমে সীমাচলম গেছিলাম, সীমাচলম থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগলো। দারুণ সুন্দর একটা বিচ, ওয়ান অফ দ্য বেস্ট বিচ অফ ভাইজ্যাক অ্যাকর্ডিং টু মি। খুব ভালো লাগছে। এমনিতে একদম ফাঁকা থাকে, কিন্তু আজকে ভালো ভিড়। একে তো পোঙ্গল, তারপরে আবার সানডে, তাই এখানে বেশ লোকের জমজমাট একটা ব্যাপার। একদম সামনে একটা পাহাড়, এই বিচে একদম সামনে, বিচের সামনে পাহাড়। এত সুন্দর বিচটা, দারুণ লাগছে, দারুণ। আর এই জায়গাটা যেন সমুদ্রের ঢেউটা অনেক বেশি, অন্য অন্য বিচে তো ঢেউই দেখিনি, এইখানে সমুদ্রের ঢেউ দারুণ। অনেকে চানও করছে, এখানে প্রচুর লোক চান করছে, দেখুন আপনারা, প্রচুর লোক কিন্তু এখানে চান করছে, প্রচুর লোক চান করছে, আনন্দ করছে। সো ভাইজ্যাকে এলে ইয়ারাডা বিচ ইজ আ মাস্ট টু ডু। Low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So much attention, and
when you're moving in another direction. Don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna সেই দিনের বেশ অনেকটা সময় আমরা ইয়ারাডা বিচে বসে কাটাই। আমার কাছে ভাইজ্যাকের সবকটি বিচের মধ্যে এই বিচটি সেরা বলে মনে হয়েছে। বিশাখাপট্টনমের মেন আরকে বিচের সামনে যে বাস স্টপ আছে সেখান থেকে এই একটি মাত্র বাস ইয়ারাডা বিচ অবধি আসে। তবে দিনের মধ্যে মাত্র দুবার কিন্তু এই বাসটি আসে। এই বিচের আশেপাশে বেশ ছোটোখাটো কিছু ফুড স্টল অ্যাভেলেবেল ছিল। সেইখানে বিভিন্ন রকমের মাছ ভাজা, ভুট্টা, তারপর চিকেন কাবাব ইত্যাদি, ম্যাগি ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এই চিকেন কাবাবগুলো তো ভাইজ্যাকের সর্বত্র ফেমাস, সব জায়গায় এগুলো ভীষণ রকম সেল হয়। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু এই বিচের আশেপাশে ভারী খাবারের কোনো দোকান পাবেন না, তাই আমরাও এইরকম টুকটাক খেয়ে সেদিনের লাঞ্চটা সেরে নিয়েছিলাম এবং তারপর আমরা চলে যাই ভাইজ্যাকের লাইট হাউস দেখতে। এই লাইট হাউস কিন্তু 3:30 থেকে 5টা অবধি খোলা থাকে। লাইট হাউসে সেই দিন ভিড় হয়েছিল চরম, লাইন দিয়ে উঠতে উঠতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। আর ভিড়ে ধাক্কাধাক্কি করে যেভাবে আমরা লাইট হাউস দেখেছিলাম সেইটা আমাদের কাছে খুব একটা সুন্দর স্মৃতি ছিল না। এই অতিরিক্ত ভিড় কিন্তু লাইট হাউস থেকে সমুদ্র দেখার মজা অনেকটাই নষ্ট করে দিয়েছিল। তাছাড়া যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তাই সমুদ্রের উপর কুয়াশা এত পরিমাণে ছিল যে কোনো সেরম পরিষ্কার ভিউও আমরা লাইট হাউস থেকে পাইনি। তবে হ্যাঁ, এত উপর থেকে পুরো শহরটাকে দেখতে এবং সমুদ্রের মধ্যে যে জাহাজগুলো যাচ্ছিল দূর থেকে ছোট্ট দেখতে লাগছিল, সেগুলো দেখতে বেশ ভালোই লেগেছিল। আর ওপরটাতে দারুণ হাওয়া চলছিল। আর ওঠার লাইট হাউসের উপরেই এতগুলো সিঁড়ি দিয়ে ওঠারও একটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারেন। এবং ভাইজ্যাক গেলে এই 3:30 থেকে 5টা অবধি যে লাইট হাউস খোলা থাকে আপনারা সেটা অবশ্যই ঘুরে আসবেন। এটাকে অনেকে ডলফিন নোজও বলে থাকেন। এখন আমরা লাইট হাউস দেখে বেরোলাম, ডলফিন নোজ লাইট হাউস। এটা 3টা থেকে 5টা অবধি খোলা থাকে, ভেতরে লোক ঢুকতে দেয়। 5টা বেজে গেছে, এবার এন্ট্রেন্সটা বন্ধ করে দিয়েছে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না, কিন্তু ভেতরে যারা আছে তাদেরকে দেখতে দেওয়া হবে। প্রচুর লাইন হয়েছে, দেখতে 1 ঘন্টা লাইন দিতে হলো আমাদেরকে, বাপরে বাপ। যাই হোক, ভিউটা ওপর থেকে মোটামুটি ভালো, কিন্তু এখন শীতকাল বলে পুরো কুয়াশা হয়ে আছে, সমুদ্রটা পরিষ্কার ভিউ নেই কোনো, অতটাও কিছু ভালো লাগে না। এর থেকে আমাদের পুরী লাইট হাউস অনেক ভালো। এইভাবে সেই দিনটা শেষ করে আমরা ব্যাক করি আমাদের হোটেল কেজিবি কুল রিভারে। আজকে আমরা ডিনারে হোটেলের রেস্টুরেন্ট থেকেই খাবার আনিয়েছি। কীরকম এদের বিশাখাপট্টনমে এখানকার লোকেরা, তেলেগু লোকেরা কীরকম খাবার খায় জানেন? আমি বারবার বলে দিলাম যে একটু ওয়েট বা একটু গ্রেভি দেওয়া চিকেন করতে, এদের কাছে এইটাই হলো গ্রেভি দেওয়া চিকেন, বুঝলেন? আর এরা দেখুন চিকেনের পরিমাণ প্রচণ্ড দেয়, কিন্তু গ্রেভি দেয় না, যেটা আমাদের কলকাতায় ঠিক উল্টো। মানে আমরা গ্রেভি ভরিয়ে দিই আর চিকেন দিই না, যেখানে এরা চিকেনটা প্রচুর দেয় কিন্তু গ্রেভি দেয় না। আর একটা জিনিস হচ্ছে অতিরিক্ত ঝাল দেয় সব খাবারে, এটা কিন্তু এখানকার খাবারের বৈশিষ্ট্য। আমাদের আজকে ভাইজ্যাকের লাস্ট ডে, 5th ডে। আজকে আমরা খাবার অর্ডার করেছি ব্রেকফাস্টে হোটেল রকেডেল থেকে, একটা ছোলে ভাটুরে আর একটা আলু পরোটা প্লেট। আলু পরোটা 2টো দিয়েছে, ছোলে ভাটুরে দিয়েছে 3 পিস। আর এখানে ভাটুরের সাথে দেখুন কোনো পেঁয়াজ বা কোনো লেমন দেয়নি, যেটা কিন্তু ইউজুয়ালি সব জায়গাতে দেয়। আর যেটা পরোটার সাথে দিয়েছে, আলুর পরোটার সাথে দই আর একটা আচার। টেস্টটা কীরকম সেটা খেয়ে দেখলে বোঝা যাবে, তবে যেরকম ইউজুয়ালি আমরা খাই সেরকমই মনে হচ্ছে হবে। সমগ্র বিশাখাপট্টনম আমরা 3 দিনে ঘুরে দেখে নিই এবং শেষ দিন অর্থাৎ যেদিন বিকেলে আমাদের ফেরার ট্রেন, সেই দিন সকালটা রেখেছিলাম এই রস হিল চার্চ দেখার জন্য। আমরা একটি অটো ভাড়া করে আমাদের হোটেল থেকে এসে পৌঁছই রস হিল চার্চে।
আমরা এখন এসেছি রস হিল চার্চের ওপরে। রস হিল বলে একটা পাহাড়, ছোট পাহাড় আছে, তার উপরে একটা চার্চ আছে। আজকে আমাদের ভাইজ্যাকের লাস্ট ডে দিন। সকালবেলা একটু সময় ছিল, যেহেতু আমাদের বিশাখাপট্টনম থেকে সন্ধ্যেবেলা 7:30টায় ট্রেন, তো সেই জন্য সময়টা ইউটিলাইজ করে নিলাম। রস হিল চার্চ আমাদের দেখা হয়নি, তো এটা একটু ঘুরে গেলাম। বেশ সুন্দর জায়গাটা, ছোট একটা পাহাড়ের ওপর, বেশ ভিউটা খুব ভালো। সবচেয়ে ভালো হচ্ছে এখান থেকে পোর্টটা দেখা যায়, বিশাখাপট্টনম পোর্টটা, মানে জাহাজের বন্দরটা হেভি লাগছে। ওখানে জাহাজগুলো বেরোচ্ছে ঢুকছে, আর তাছাড়া হিলের ওপর থেকে ভিউটাও খুব সুন্দর, আর সুন্দর হাওয়া দিচ্ছে ওপরে, তো সেই জন্য সুন্দর হাওয়া দিচ্ছে। আপনারা এলে রস হিল চার্চটাকে আপনাদের লিস্টের মধ্যে রাখবেন, কারণ ওটা দেখতে খুব ভালো লাগবে। আর ওটা দূরত্ব স্টেশন থেকে 3 কিলোমিটার মতো। আমরা রামনগরে আছি, রামনগর থেকে 3.5 কিলোমিটারের ডিস্টেন্সে। তো প্লিজ ভাইজ্যাক এলে রস হিল চার্চে আসবেন। চার্চের আশেপাশ থেকে চারদিকের ভিউটা খানিকটা এইরকম দেখায়। এই ক্ষেত্রে বলে রাখি, রস হিল চার্চে আসার ভেহিকেল পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হচ্ছিল। কোনো অটো কিন্তু চার্চের ওপরে উঠতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত 50 টাকা এক্সট্রা পে করে আমরা একটি অটোকে রাজি করাই ওপর অবধি আমাদের ড্রপ করার জন্য। আর দেখুন কি সুন্দর বিশাখাপট্টনম বন্দরটা এখান থেকে দেখা যাচ্ছে। বসে আছি রস হিল চার্চে, বেশ ভাল লাগছে বসে থাকতে। একটু আপনাদেরকে কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। করমণ্ডল এক্সপ্রেস এতদিন পর্যন্ত বিশাখাপট্টনম থেকে হাওড়া অবধি যেত। বিশাখাপট্টনম থেকে ছাড়তো সন্ধ্যে 8:10-এ, কিন্তু জানুয়ারি থেকে কিন্তু টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেছে। 7:30টার মধ্যে বিশাখাপট্টনম স্টেশন রিচ করে যাচ্ছে ট্রেন, আর সকাল 11টা, পরের দিন সকাল 11টাতেই কিন্তু হাওড়া ঢোকাচ্ছে, তাই এটা খেয়াল রাখবেন। এইভাবেই আমরা আমাদের দারুণ সুন্দর ভাইজ্যাক ট্রিপটি আলটিমেটলি শেষ করি। ভাইজ্যাকের পুরো এই 5 দিনের ইটার্নিটি দেখার জন্য আমার চ্যানেলে এসে পরপর 4টি পর্ব দেখতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আরও সুন্দর সুন্দর জায়গার দারুণ ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই ফর নাও।